অবিভক্ত ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের জনক হিসেবে খ্যাতিমান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1930-এর দশকের শেষ দিকে তিনি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেন। 1940 সালে লাহোর প্রস্তাবে তিনি দুই জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি উত্থাপন করেন এবং সে সময় জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলন বেগবান হয়। তিনি মুসলিমদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয়ের রক্ষায় নতুন রাষ্ট্র গঠনের কথা বলেন। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান এবং মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনি পুনরায় উর্দু ভাষাকে বাঙালি জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলস্বরূপ জিন্নাহর মৃত্যুর পরও 1952 সালে পূর্ব পাকিস্তানে ভাষার জন্য প্রাণ দিতে হয় অসহায় বাঙালিদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব পাকিস্তানের জাতির জনক হয়েও মোহাম্মদ আলী জিন্নাহ কেন বাঙালি জাতির শত্রু। পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1848 সালে জিন্নাহর মৃত্যু হলেও তার কিছু সিদ্ধান্ত এবং নীতিমালা বাঙালি জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল, যা একটি জাতিকে 1971 সাল পর্যন্ত ভুগিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। মোহাম্মদ আলী জিন্নাহ উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যিনি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও কায়েদে আজম উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার জীবন, রাজনৈতিক দর্শন এবং কাজগুলো ভারতবর্ষের ইতিহাসে এক প্রভাবশালী অধ্যায়। মোহাম্মদ আলী জিন্নাহ 1876 সালের 25শে ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের করাচিতে এক গুজরাটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জিন্নাহ পুঞ্জা ভাই ছিলেন একজন সফল বণিক। শিক্ষাজীবনের প্রারম্ভিক পর্যায়ে জিন্নাহ বোম্বের গোকুলদাস টেস পালানজি হাই স্কুলে ভর্তি হন এবং পরে লন্ডনে গ্রেস ইল ল কলেজে আইনশাস্ত্রে পড়াশোনা করেন। 1896 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং বোম্বেতে আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরই মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেসের সাথে যুক্ত হন এবং ভারতীয় রাজনীতিতে নিজেকে এক উদারপন্থী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি গণতন্ত্র ও ভারতীয়দের অধিকার নিয়ে কাজ শুরু করেন। তার রাজনৈতিক জীবনের শুরুতে জিন্নাহ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী ছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্য নিয়ে কাজ করার চেষ্টা করেন। জিন্নাহর রাজনীতিতে প্রবেশের অন্যতম বড় প্রভাব ছিল গোপাল কৃষ্ণ গোখলের মতো উদার নেতা। 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে তিনি উপস্থিত হন, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনকে গঠন করে। জিন্নাহ হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতী ছিলেন এবং তিনি অনেক বছর ধরে কংগ্রেসে কাজ করে ভারতীয়দের অধিকারের জন্য লড়াই করেছেন। 1913 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সদস্য হন। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য, কিন্তু প্রথম দিকে জিন্নাহর দৃষ্টিভঙ্গি ছিল ভারতের একক রাষ্ট্রের ধারণার উপর ভিত্তি করে। তবে 1920-এর দশকে কংগ্রেসের সাথে তার মতবিরোধ শুরু হয়। বিশেষত মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সাথে জিন্নাহর মতবিরোধ শুরু হয়েছিল। জিন্নাহ মনে করতেন যে আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা উচিত, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নয়। জিন্নাহর মতে হিন্দুরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের মুসলিমদেরকে বিপদে ফেলতে পারে, যার ভিত্তিতে 1930-এর দশকের শেষ দিকে তিনি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেন। 1940 সালে লাহোর প্রস্তাবে তিনি দুই জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি উত্থাপন করেন। জিন্নাহ বলেন, হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি এবং তারা একই রাষ্ট্রে একসঙ্গে বাস করতে পারবে না। 1940 সালের পর থেকে পাকিস্তানে জিন্নাহর নেতৃত্বে দ্বিজাতিকরণের আন্দোলন গতি পায়। 1946 সালের নির্বাচন মুসলিম লীগের জন্য এক বিরাট বিজয় বয়ে আনে এবং এর ফলে ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশকে বিভক্তি করার সিদ্ধান্ত নেয়। অবশেষে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। এরপর 1948 সালের 21 মার্চ ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যে জিন্নাহ মুসলিমদের জন্য আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিল, এই ঘোষণা বাঙালি জনগণের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি করে, কেননা পূর্ব পাকিস্তানে প্রায় 56% মানুষ বাংলাভাষী ছিল, যা বর্তমান বাংলাদেশ। জিন্নাহর এই সিদ্ধান্ত বাঙালি জনগণের সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়ের উপর সরাসরি আঘাত করেছিল।
ভাষা আন্দোলন ধীরে ধীরে বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে যায়, যা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে পূর্ণতা পায়। জিন্নাহর নেতৃত্বাধীন পাকিস্তানে বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বঞ্চিত ছিল। কেন্দ্রীয় সরকারে বাঙালিদের ন্যায্য প্রতিনিধিত্ব ছিল না, এবং এই বৈষম্যর ফলে বাঙালিরা নিজেদের অধিকার আদায়ের জন্য ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। বাঙালিদের উপর কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক আচরণ তাদের মনে গভীর আস্থাহীনতা তৈরি করে। এটি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে বাঙালিদেরকে পিছিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। জিন্নাহর পাকিস্তান কেন্দ্রিক রাষ্ট্র ধারণা এবং বাঙালিদের দাবির প্রতি তার অবহেলা বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও দৃঢ় করে তোলে। জিন্নাহ 1948 সালে মারা যাওয়ার পর পরবর্তী পাকিস্তান সরকারও পাকিস্তানকে উর্দু কেন্দ্রিক করে তোলার চেষ্টা করে, এবং 6 দফা দাবি এরই ফলাফল। পাকিস্তানের শাসন কাঠামো বাঙালিদের স্বার্থের প্রতি সদয় না হওয়ায় বাঙালিরা নিজেদের পরিচয় এবং অধিকার রক্ষার জন্য সংগ্রাম শুরু করেন। এভাবেই তৈরি হয় স্বাধীন বাংলাদেশের জন্য স্বতন্ত্র চেতনা। জিন্নাহর রাজনৈতিক কৌশল উপমহাদেশের সাম্প্রদায়িক বিভাজনের বীজ বপন করেছিল। হিন্দু মুসলিম ভেদাভেদ এবং পাকিস্তানের ধারণা বাঙালি সমাজে বিভক্তি সৃষ্টি করে। বাঙালিরা তাদের সম্পূর্ণ স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্বিত ছিল, এবং সাম্প্রদায়িক ভিত্তিতে রাষ্ট্র গঠন তাদের মধ্যে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করে। তবে জিন্নাহকে পরবর্তীতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানে অর্থাৎ বিহারিরা নায়ক বানানোর চেষ্টা করে গেলেও বাঙালি তা মেনে নেয়নি। অনেকে দ্বিমত পোষণ করে বলেন জিন্নাহর কারণে পাকিস্তান রাষ্ট্র হয়েছিল, আর যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। তবে এর বিরুদ্ধেও যৌক্তিকতা রয়েছে। জিন্নাহ যদি উপমহাদেশে বিভক্তির আন্দোলন না করতেন, তবে আজ জাতির ভিত্তিতে নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা নিয়ে বিশাল ভূখণ্ডে বাংলা ভাষাভাষী মানুষ নিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। এর আগেও 1905 সালে বাংলাদেশ জিন্নাহকে ছাড়াই পশ্চিম বাংলা থেকে ভাগ হয়ে যায়, যা পরে অবশ্য হিন্দু কিছু বাঙালির ক্ষমতা এবং চক্রান্তে অবিভক্ত হতে বাধ্য হয়। এছাড়াও পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরই যে কিনা একটি জাতির উপর তাদের মুখের ভাষাকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, সে অবশ্যই পরে চাইতো না বাংলাদেশের মানুষ আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্র গঠন করুক। হয়তো তিনি বেঁচে থাকলে 71-এর গণহত্যা এর থেকেও বিশ্রী হতে পারত। অনেকে মনে করেন জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি পরবর্তীতে বাংলাদেশে 71 বয়ে আনে। জিন্নাহ পাকিস্তানকে হিন্দু থেকে যেমন আলাদা করেছে, তেমনি একটি সুসংগঠিত পাকিস্তান ভাগের হোতাও তিনি। এছাড়াও একজন গুজরাটি মুসলিম হয়েও তিনি তার দেশকে 47-এ বিভক্তির নায়ক, যার ফলে বলা যায় একজন ভারতীয় হয়েও যে ভারতকে বিভক্তি করেছে, সে পরবর্তীতে বাংলাদেশ নিয়ে যে কোনো কিছুই করতে পারত। তাই জিন্নাহ পাকিস্তানের কায়েদি আজম হলেও বাংলাদেশে অকথিত শত্রু, যা পাকিস্তানিরাও এখন উপলব্ধি করছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।